নমস্কার, আমি ডেজি দেবনাথ, সহকারী শিক্ষক, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর। শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, তাই না? দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় থেকে। তো শিক্ষার্থীরা, আজকে থেকে কিন্তু তোমাদের নতুন যে সিলেবাসটা, সেই সিলেবাসের ক্লাস শুরু হলো। তো সুতরাং তোমরা যারা ক্লাস দেখবে অন্যদেরকে উৎসাহিত করবে এই ক্লাসটা দেখতে। আর যদি ক্লাসটা শুনতে অসুবিধা হয়, অবশ্যই হেডফোন ব্যবহার করবে বা ইয়ারফোন ব্যবহার করবে, ঠিক আছে? আর তোমরা নিজেরা দেখবে, শেয়ার করবে, অন্য বন্ধুদেরকেও দেখতে উৎসাহ দেবে। তো শিক্ষার্থীরা, তোমরা তো জানো, মা যখন রান্নাঘরে রান্না করে, তোমরা যদি রান্নাঘরে চুলার পাশে যাও, তাহলে কি লাগে? হাতে গরম লাগে না? এই গরমটাকে আমরা কি বলি? তাপ লাগতেছে, তাই না? আবার ধরো তোমার জ্বর আসলো, তখন কি হলো? তোমার জ্বরটা দেখার জন্য থার্মোমিটার ব্যবহার করে কি মাপে বলো তো? তাপমাত্রা মাপে, তাই না? তো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে তাপ ও তাপমাত্রা। তো আমরা পাঠটা একটু দেখে নিই। তাপ ও তাপমাত্রা, এটা হচ্ছে আমাদের আজকে পাঠের বিষয়। এখন দেখো, পৃথিবীতে তো অনেক বস্তু আছে, তাই না? এই সবগুলো বস্তুকে দুটো সংখ্যার সাহায্যে আলাদা করা হয়। ধরো, কারো ওজন বা ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকে আমরা কি বলি? পদার্থ, তাই তো? তাহলে পদার্থ কি হচ্ছে? যার ওজন বা ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকে বলতেছি আমরা পদার্থ, তাই না? আবার অন্যদিকে ধরো, কি হলো, যে শক্তি আছে, শক্তি কি জায়গা দখল করে? ওর কি ভর আছে? না, নাই। আবার ধরো, ওকে বল প্রয়োগে বাধা সৃষ্টি করবে? না, বল প্রয়োগে বাধাও সৃষ্টি করে না। এটাকে বলা হচ্ছে শক্তি। এটা আমরা কি করি? শুধুমাত্র অনুভব করতে পারি, তাই না? আমাদের 5টা কিন্তু ইন্দ্রিয় আছে। কি কি? একটা হলো চোখ, তারপরে হলো কান, নাক, জিহ্বা, আর হলো আমাদের শরীরের ত্বক বা চামড়া। এটা হলো 5টা ইন্দ্রিয়। এই 5টা ইন্দ্রিয়র মধ্যে শুধুমাত্র আমরা এই মানে স্কিনটা বা চামড়া বা ত্বক দিয়ে কিন্তু শক্তিটা অনুভব করতে পারি। এই তাপ শক্তিটা আমরা অনুভব করতে পারি। আচ্ছা, তাপ কি, এটা দেখার জন্য আমরা এখন একটা পরীক্ষা করব। দেখো, আমরা নেব 2টা গ্লাস। এই গ্লাস নিলাম, এখানে রাখলাম আমরা গরম পানি। আরেকটা গ্লাস নিব, সেখানে আমরা রাখবো বরফ। তো এই গরম পানি ঢালার সময় শিক্ষার্থীরা অবশ্যই সাবধানে ঢালবা, যেন তোমার হাতে না পড়ে। রাখলা, বরফ রাখলা, কিছুক্ষণ পর কি করবা? এই পানি, গরম পানিটা সাবধানে ঢেলে দিবা এবং বরফটা ঢেলে দিবা। তারপর তুমি এটা হাত দিয়ে ধরো, কি লাগবে? গরম লাগবে না? তারপরে আবার কি, বরফ দেওয়া গ্লাসটা ধরো, কি লাগবে? ঠান্ডা লাগবে। তো একবার গরম লাগলো, একবার ঠান্ডা লাগলো। এটা আমরা কি দিয়ে বুঝলাম? ত্বক দিয়ে বুঝলাম না? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? যে গরমের ফলে তাপ বেশি লাগলো, বরফ যখন থাকলো তখন তাপ কম লাগলো। এখানে আসলে কি ঘটনা ঘটলো? এখানে গরম পানিটা তাপ ত্যাগ করলো আর গ্লাসটা তাপ গ্রহণ করলো, এই জন্য গ্লাসটা গরম হয়ে গেল। আর এই জায়গায় বরফ তাপ ত্যাগ করলো আর গ্রহণ করলো। বরফ তাপ গ্রহণ করে গরম হলো আর গ্লাসটা তাপ ছেড়ে দিয়ে ঠান্ডা হলো, এই জন্য আমার এটা ঠান্ডা লাগলো, এটা গরম লাগলো। তাহলে এই আলোচনা থেকে আমরা কি বলতে পারি? তাপ কি বলতে পারবো আমরা? আমরা তো আগেই জানলাম যে কি, তাপ এক প্রকার শক্তি, তাই না? তাহলে তাপ এক ধরনের শক্তি। আর কি করে এই শক্তিটা? যার কারণে আমরা কি বলতে পারি? যার কারণে আমরা বলতে পারি কোনো বস্তু ঠান্ডা বা গরম লাগে। তাই তো? তাহলে আমরা বুঝছি তাপ এক ধরনের শক্তি, যার কারণে কোনো বস্তু ঠান্ডা বা গরম লাগে। এই গেল আমাদের তাপ। তাপ
সম্পর্কে আমরা জানলাম। এখন আসো তাপমাত্রা। তাপমাত্রা এটার জন্য আমরা এবার নিব কি স্টিলের গ্লাস নিব। স্টিলের গ্লাস নিয়ে এর মধ্যে আমরা ঢালবো। প্রথমে গ্লাসটা তুমি স্টিল গ্লাসটা হাত দিয়ে ধরে অনুভব করে রাখো যে গ্লাসটা কেমন ছিল, ঠান্ডা না গরম। আচ্ছা, এরপর আমরা সাবধানে গরম পানি ঢালবো। ঢালার পর 2 মিনিট পর একবার ধরবো কতটুকু গরম লাগে, আবার 2 মিনিট অপেক্ষা করবো, আবার ধরবো, কিন্তু সাবধানে, খুব জোরে চাপ দেবে না যেন হাত পড়ে না যায়। ধরবো, তাহলে কি দেখবো আরেকটু বেশি লাগবে, তাই না? আবার দেখবো আরেকটু বেশি লাগবে। এরপর কি করবো, সাবধানে গরম পানিটা ঢেলে দেবো। দেওয়ার পর 2 মিনিট অপেক্ষা করে আবার ধরবো, আবার 2 মিনিট অপেক্ষা করবো, আবার ধরবো, আবার 2 মিনিট অপেক্ষা করবো, আবার ধরবো। তাহলে কি বুঝতে পারবো, যখন প্রথমবার গরম পানি ছিল তখন কি আস্তে আস্তে গরমটা বাড়তেছিল, তাই না? আবার যখন আমরা পানি ফেলে দিলাম, ঠান্ডা করতে দিলাম, তখন কি দেখলাম যে আস্তে আস্তে কি গ্লাসটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতেছি কি, এখানে বলতেছি যে প্রথমে গরম পানি যখন ছিল ভর্তি তখন এর তাপমাত্রাটা বেশি ছিল, আর গরম পানিটা যখন ঢেলে ফেলে দিলাম তখন কি হলো, আস্তে আস্তে তাপমাত্রাটা কমে যাচ্ছে। যে তাপমাত্রাটা বা উষ্ণতা, এই কথাটা আসলো। এই তাপমাত্রা বা উষ্ণতা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা। তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা, তাই না? কারণ আমরা দেখছিলাম যখন গরম পানি ছিল তখন আস্তে আস্তে তাপমাত্রাটা বাড়তেছিল, আবার যখন আমরা গরম পানিটা ঠেলে দিলাম তখন কি হলো, আস্তে আস্তে আবার তাপমাত্রাটা কমে আসলো। তো গরম ছিল প্রথমে, তারপর ঠান্ডা আসলো। আমরা হাত দিয়ে বুঝলাম যে তাপমাত্রা বেশি বা তাপমাত্রা কম। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখান থেকে আমরা তাপ ও তাপমাত্রার পার্থক্য বলতে পারবো না? পার্থক্য কি বলা যাবে? তাপ ও তাপমাত্রার পার্থক্য অবশ্যই বলা যাবে। তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের কোনো বস্তুর ঠান্ডা বা গরম লাগে, অর্থাৎ ঠান্ডা বা গরমের আমাদের অনুভূতি জাগায়। আর তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর কতটুকু গরম বা কতটুকু ঠান্ডা, তার মাত্রাটাকেই বলা হচ্ছে তাপমাত্রা। তাহলে তাপ হচ্ছে এক ধরনের শক্তি যার কারণে কোনো বস্তু ঠান্ডা বা গরম লাগে, আর তাপমাত্রা হচ্ছে কোনো বস্তু কতটুকু ঠান্ডা বা গরম তার মাত্রাটাই হচ্ছে তাপমাত্রা, অর্থাৎ কোনো বস্তুর তাপীয় অবস্থায় হচ্ছে তাপমাত্রা। তো এই আমরা দেখলাম তাপ ও তাপমাত্রা। এখন আমরা দেখব তাপমাত্রার পরিমাপ। তাপ তো আমরা দেখলাম, তাই না, যে এক প্রকার শক্তি যেটা ত্বকের সাহায্যে আমরা অনুভব করতে পারতেছি। এখন আমরা দেখব তাপমাত্রার পরিমাপ। তাপমাত্রার পরিমাপ। আচ্ছা, আমরা যখন গরম পানি রাখা অবস্থায় আস্তে আস্তে 2 মিনিট পর ধরতেছিলাম, তখন কি দেখলাম, তাপমাত্রা আস্তে আস্তে বাড়লো না? আবার ধরো গরমের সময় সকালবেলা মোটামুটি গরমটা কম থাকে, তারপর দুপুরের দিকে গরমটা বেশি থাকে, তাই না? তা আমরা বলছি যে সকালে গরম কম ছিল, দুপুরবেলা গরম বা তাপমাত্রা বেশি ছিল। এটা কি আমরা সঠিকভাবে বলতে পারতেছি না? কতটুকু বেশি ছিল, কতটুকু গরম ছিল, এটা আমরা বলতে পারতেছি না। এই জন্য তাপমাত্রা পরিমাপের প্রয়োজন। এই তাপমাত্রা পরিমাপের জন্য এক ধরনের যন্ত্র আছে, সেই যন্ত্রটার নাম হলো থার্মোমিটার। এই থার্মোমিটারের সাহায্যে কিন্তু তাপমাত্রাটা পরিমাপ করা যায়। এখন তাপমাত্রা পরিমাপের প্রয়োজন কেন? বিভিন্ন জায়গায় তাপমাত্রা, যেমন আমরা আবহাওয়ার খবরে পড়ি না যে এখন 32 ডিগ্রি সেলসিয়াস, 36 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস বলতেছে, সেটা তো পরিমাপ করেই বলতেছে, তাই না? আবার ধরো বিভিন্ন কলকারখানায় নির্দিষ্ট তাপমাত্রা সংরক্ষণ করতে হয়, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রার উপরে গেলে বা নিচে গেলে সেই কলকারখানার কাজগুলো ঠিকমতো হবে না, সেক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা পরিমাপের দরকার হয়। আবার ধরো তোমার জ্বর আসলো, অনেকে দেখা যায় গায়ে হাত দিয়ে দেখে যে গরম, কিন্তু থার্মোমিটার দিলে জ্বর থাকে না। অনেকের আবার গায়ে হাত দিলে তেমন গরমই মনে হয় না, কিন্তু থার্মোমিটার দিয়ে মাপলে দেখা যায় অনেক বেশি, তাই না? তাহলে থার্মোমিটার দিয়ে যখন মেপে তুমি দেখলে জ্বর, তারপর তার ডাক্তার সাজেস্ট করবে যে তুমি ওষুধ কয়টা খাবে এবং কখন কখন খাবে। এই জন্য আমাদের তাপমাত্রা
জানার প্রয়োজন। তো বিভিন্ন দেশে আবহাওয়ার ক্ষেত্রে, কলকারখানার ক্ষেত্রে, জল মাপার ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু তাপমাত্রা পরিমাপের প্রয়োজন। এই তাপমাত্রা পরিমাপের জন্য দরকার আমাদের যেটা, সেটার নাম হচ্ছে থার্মোমিটার। তাহলে আমরা থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রাটা মাপতে পারি। আচ্ছা দেখো, তরল পদার্থ কি হয়, একটা নির্দিষ্ট তাপমাত্রা তুমি দেখলা, আমি মেপে দেখলাম এখন এরকম আছে, একটা তাপমাত্রা তুমি বাড়াও, তরল পদার্থটা কিন্তু প্রসারণ হয়, অথবা কমাও, তরল পদার্থটা আয়তনটা কমে যায়। তো আয়তনটা বাড়া এবং কমার মাধ্যমে আমরা যদি এভাবে তরল পদার্থের সাহায্যে কিন্তু তাপমাত্রার পরিমাপ করা যায়। তো আমরা থার্মোমিটারে যে তরলটা ব্যবহার করি সেটা হলো দুই ধরনের তরল, একটা হলো পারদ আর একটা হলো অ্যালকোহল। ঠিক আছে, আমরা বাসায় যে থার্মোমিটারটা ব্যবহার করি জ্বর মাপার জন্য, সেখানে কিন্তু পারদ ব্যবহার করা হয়। তাহলে এখন দেখি পারদ থার্মোমিটারটা কেমন। তোমার যদি জ্বর হয়, জ্বর মাপার জন্য পারদ থার্মোমিটার দরকার। এই জন্য কি করতে হবে, একটু ছবিটা আমরা দেখি নিই। পারদ থার্মোমিটারের এটা হচ্ছে ভালভ, এভাবে একটা কাঁচনল থাকে, এইটা পুরোটাই ভালভ। এই কাঁচনলটা আবার কি করে এভাবে থাকে, আর এখানে আমাদের দাগ কাটা থাকে, তাই না, এভাবে দাগ কাটা থাকে। আমরা বাসায় যে জ্বর মাপার জন্য যে থার্মোমিটারটা ব্যবহার করি, সেখানে ফারেনহাইটে দাগ কাটা থাকে। আচ্ছা, এই জায়গাটায় কি হয়, এখানে থাকে কিছুটা পাল্টা পূর্ণ, আর কিছুটা পারদ বাষ্প এই নল দিয়ে থাকে। এটা সুষম ব্যাস বিশিষ্ট সূক্ষ্ম একটা পারদ। পারদ হয় কি, অল্প তাপমাত্রায় হলেই এটা পারদটা উপরে চলে আসে। তো মানুষের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। ধরো তোমার জ্বর আসছে, থার্মোমিটার ধুয়ে মা তোমার মুখে দিল 1 মিনিট, 1 মিনিটের বেশি তুমি যতই রাখো না কেন সমান টেম্পারেচার আসবে। তখন দেখা গেল যে এটার রিডিং আসছে এই পর্যন্ত এসে স্থির হয়ে আসে। তখন এভাবে ঘোরায় ঘোরায় থার্মোমিটারের রিডিংটা আমরা দেখে নিই। দেখা গেল যে 100-র পরে 101, ধরো 101-এ গিয়ে স্থির হয়ে আসে, তাহলে তখন তোমার শরীরের তাপমাত্রা হচ্ছে 101 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ তোমার জ্বর হলো 101 ডিগ্রি। ঠিক আছে, এই যে 101 ডিগ্রিটা দিলাম, এই জ্বরটা জানার জন্য কি হলো, এখন ডাক্তার আমাকে কি করতে পারবে, প্রেসক্রিপশনের মাধ্যমে ওষুধ দিতে পারবে। তাহলে পরিমাপ, বিভিন্ন কলকারখানার জন্য পরিমাপ দরকার, আবহাওয়ার ক্ষেত্রে পরিমাপের দরকার, তারপরে বিভিন্ন দেশে বিভিন্ন কাজেই কিন্তু থার্মোমিটার ব্যবহার হয়। আমাদের দেশে আমরা জ্বর মাপতে, এমনকি ওষুধ সংরক্ষণের ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট তাপমাত্রা মেনটেন করতে হয়। তাহলে এই গেল আমাদের পারদ থার্মোমিটার এবং তাপমাত্রা পরিমাপ। এখন আমরা দেখব পরিমাপের স্কেল, তাপমাত্রা পরিমাপের স্কেল। তাপমাত্রা পরিমাপের স্কেল। আচ্ছা, প্রত্যেকটা জিনিস মাপার জন্য একটা আদর্শ মান ধরতে হয় না, আদর্শ মানের উপর ভিত্তি করে আমরা অন্য মানগুলো ব্যবহার করতে পারি। তো এই তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে একটা নিম্নমান আছে, একটা উচ্চমান আছে, এই মাঝখানের মানটাকে আমরা আদর্শ মান ধরি। এই নিম্নমান আর উচ্চমানের জন্য একটা স্থিরাঙ্ক ব্যবহার করা হয়। তাহলে কি দরকার আমাদের, স্থিরাঙ্ক। এই স্থিরাঙ্ক আবার দুই ধরনের, একটা হলো নিম্ন স্থিরাঙ্ক আর একটা হলো উচ্চ স্থিরাঙ্ক। আচ্ছা,
এই যে স্থিরাঙ্ক, দুই ভাগ ধরলাম আমরা, একটা নিম্ন স্থিরাঙ্ক আর একটা হলো উচ্চ স্থিরাঙ্ক। তো বিশুদ্ধ পানি যে তাপমাত্রায়, না বিশুদ্ধ বরফ, বিশুদ্ধ বরফ যে তাপমাত্রায় গলে সেটাকে বলা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। আর উচ্চ স্থিরাঙ্ক হচ্ছে এই যে বিশুদ্ধ পানিটা আমরা পেলাম, এই বিশুদ্ধ পানি বরফ গলে পানি, আর পানি ফুটে কি হলো, জলীয় বাষ্প, জলীয় বাষ্পে পরিণত হলো। এটা হলো উচ্চ স্থিরাঙ্ক। আর নিম্ন স্থিরাঙ্ক বিশুদ্ধ পানি যে তাপমাত্রায় গলে যাচ্ছে সেটাকে বলি আমরা নিম্ন স্থিরাঙ্ক। আর উচ্চ স্থিরাঙ্ক বলছি বিশুদ্ধ পানি ফুটে যে তাপমাত্রায় জলীয় বাষ্প হচ্ছে সেটাকে বলতেছি আমরা উচ্চ স্থিরাঙ্ক। এখন স্কেল কিন্তু আমাদের আছে দুই ধরনের, একটা হলো সেলসিয়াস স্কেল, আর আরেকটা হলো আমাদের ফারেনহাইট স্কেল, মানে ফারেনহাইট থার্মোমিটার। এটা তো আমরা আগেই দেখলাম, জ্বর মাপার থার্মোমিটারটা ফারেনহাইট স্কেল। আচ্ছা, ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক ধরা হয় 0 ডিগ্রি, অর্থাৎ বরফ গলে পানিতে যখন পরিণত হচ্ছে সেটাকে বলতেছি আমরা 0 ডিগ্রি। আর উচ্চ স্থিরাঙ্ক যেটা, সেটাকে আমরা ধরতেছি 100 ডিগ্রি। ঠিক আছে, ধরে মাঝখানের যে ভাগগুলোকে সেগুলোকে আমরা সমান 100 ভাগে ভাগ করতেছি, এবং প্রতিটি ভাগকে বলতেছি, প্রতিটি ভাগ হলো 1 ডিগ্রি, 1 ডিগ্রি সেলসিয়াস, সংক্ষেপে 1 ডিগ্রি সেল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সেলসিয়াস স্কেলে কি দেখলাম, নিম্ন স্থিরাঙ্ক হলো 0 ডিগ্রি, উচ্চ স্থিরাঙ্ক হলো 100 ডিগ্রি, আর মাঝখানটাকে সমান 100 ভাগে, এটা 100 ভাগে সমান ভাগে ভাগ করা হয়েছে। আর প্রতিটি ভাগকে বলতেছি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস। তো বিজ্ঞানী সেলসিয়াস এই স্কেলটা উদ্ভাবন করেন বলে তার নাম অনুসারে এই স্কেলটার নাম হচ্ছে সেলসিয়াস স্কেল। তাহলে সেলসিয়াস স্কেলে আমাদের কি থাকলো, সেলসিয়াস স্কেলে থাকলো 0 হলো নিম্ন স্থিরাঙ্ক, উচ্চ হলো 100 স্থিরাঙ্ক, মাঝখানের ভাগটা হলো সমান 100 ভাগে, এবং প্রতিটি ভাগকে আমরা বলতেছি 1 ডিগ্রি সেলসিয়াস। তো বিজ্ঞানী সেলসিয়াসের নাম অনুসারে এটার নাম হলো সেলসিয়াস স্কেল। আর ফারেনহাইট যে ভদ্রলোক, ইনি কি করলেন, নিম্ন স্থিরাঙ্ক যেটা সেটা ধরলেন উনি 32 ডিগ্রি, আর উচ্চ স্থিরাঙ্ক এইটা ইনি ধরলেন 212 ডিগ্রি, আর মাঝখানের যেটা ভাগ সেটা প্রত্যেকটা ভাগকে 180 সমান ভাগে ভাগ করলেন। তো ফারেনহাইট ভদ্রলোক কি করলেন, উনি নিম্ন স্থিরাঙ্কটা অন্যভাবে নিলেন। উনি কি করলেন, নিম্ন স্থিরাঙ্ক নিলেন 32 ডিগ্রি, উচ্চ স্থিরাঙ্ক নিলেন 212 ডিগ্রি, আর মাঝখানের পুরো ভাগটাকে তিনি করলেন কি মোট 180টা সমান ভাগে ভাগ করলেন। এর প্রতিটি ভাগকে বলতেছি আমরা, প্রতিটি ভাগকে 1 ডিগ্রি ফারেনহাইট বলতেছি, আর সংক্ষেপে 1 ডিগ্রি ভাগ, এইভাবে প্রকাশ করা হয়। তাহলে দেখো, শুধুমাত্র ভাগ নিম্ন এবং উচ্চ আলাদাভাবে ধরার জন্য স্কেল দুইটা আলাদা হয়ে গেল। তো বিজ্ঞানী ফারেনহাইটের নাম অনুসারে এই স্কেলটার নাম হচ্ছে ফারেনহাইট স্কেল। তো
স্কেলের তার মধ্যে কোনো সমস্যা নাই। আমরা এই নিম্ন স্থিরাঙ্ক কী ধরতেছি, বিশুদ্ধ বরফ গলে যে তাপমাত্রায় পানি হয় সেটা হলো নিম্ন স্থিরাঙ্ক, সেটা ফারেনহাইটের ক্ষেত্রেও সেলসিয়াস স্কেলের ক্ষেত্রেও। উচ্চ স্থিরাঙ্ক কি, বিশুদ্ধ পানি ফুটে জলীয় বাষ্প যে তাপমাত্রা হচ্ছে সেটা হলো উচ্চ স্থিরাঙ্ক, সেটা সেলসিয়াসের ক্ষেত্রেও ফারেনহাইট স্কেলের ক্ষেত্রেও। কিন্তু সেলসিয়াসে আমরা ধরছি নিম্নটা 0 আর উচ্চটা 100, আর ফারেনহাইটের কাছে সবচেয়ে ছোটো ধরছি 32, উচ্চটা ধরা হয়েছে 212। ফারেনহাইটের ক্ষেত্রে মাঝখানে সমান 180 ভাগে ভাগ করা হয়েছে এবং সেলসিয়াস স্কেলে সমান 100 ভাগে ভাগ করা হয়েছে। এখানে মূলত পার্থক্যটা চলে আসছে। তো এই সেলসিয়াস স্কেলটা ব্যবহার হয় কলকারখানায় আর আবহাওয়ার তাপমাত্রা মাপার ক্ষেত্রে, আর ফারেনহাইট স্কেলটা মূলত জল মাপার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। অন্যান্য দেশে আবার জল মাপার ক্ষেত্রে সেলসিয়াসও ব্যবহার করতে পারি, কিন্তু আমরা ব্যবহার করি ফারেনহাইট স্কেল। এখন আসো আমরা জানবো এই স্কেল দুটার মধ্যে আসলে সম্পর্কটা কেমন। অর্থাৎ একটা যদি আমাদের যদি সেলসিয়াস স্কেলটা জানা থাকে তাহলে আমরা ফারেনহাইট স্কেলটা বের করতে পারবো। আবার যদি আমাদের ফারেনহাইটটা জানা থাকে তাহলে আমরা কি করব, সেলসিয়াস স্কেলটা আমরা বের করতে পারবো। তাহলে এখন আমরা দেখব সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক। ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক, এই সম্পর্কটা বের করতে গেলে আমাদের একটা জানতে হবে কি, সমীকরণ জানতে হবে, তাই না? সমীকরণটা হলো C/5 = F - 32/9। এই সমীকরণটা তুমি যদি মনে রাখো, এখানে C হলো সেলসিয়াসের তাপমাত্রা, সেলসিয়াসের তাপমাত্রা, আর F হলো ফারেনহাইটের তাপমাত্রা। ঠিক আছে? এখন ধরো কারোর টেম্পারেচার আমাদের C সমান নেই 40 ডিগ্রি, তাহলে আমরা সম্পর্কটা বের করতে পারবো না। তাহলে দেখি C সমান 40, তাহলে এখানে আমরা বসাই C সমান 40 / 5, F 32/9। তাহলে এখানে আসতেছে 8, 32/9। আমরা যদি সাইডটা চেঞ্জ করি তাহলে আসলো F - 32/9 × 8, তাই না? সমান F = আমরা এটা গুণ করে নেই, 7 × 72, সাইড চেঞ্জ করলে মাইনাসটা এই পাশে হয়ে গেল প্লাস 32, তাহলে কত আসলো 104 ডিগ্রি। তার মানে এটা যদি সেলসিয়াস স্কেলে হয় 40, ফারেনহাইট স্কেলে আসলো 104 ডিগ্রি। এটা যদি কারো জ্বর আমরা সেলসিয়াস স্কেলে মেপে থাকি আর ফারেনহাইট যদি 104 মানে কিন্তু অনেক জ্বর, তাই না? ইমিডিয়েটলি ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। ঠিক একইভাবে যদি আমাদের ফারেনহাইটের মানটা দেওয়া থাকে তাহলে এখানে মান বসে আমরা সেলসিয়াসের মানটা অবশ্যই বের করতে পারবো। ঠিক আছে? তাহলে আজকে আমরা কি কি দেখলাম? প্রথমে আমরা দেখলাম তাপটা কি, প্রথমে আমরা কি দেখলাম তাপ, তাই তো? তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যেটা আমাদের কি করে, আমরা ত্বকের সাহায্যে অনুভব করতে পারি, যেটা আমাদের ঠান্ডা বা গরমে অনুভূতির জায়গায় বা কোনো বস্তু ঠান্ডা না গরম সেটা বুঝতে পারি। আর তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, অর্থাৎ একটা বস্তু কতটুকু গরম কতটুকু ঠান্ডা তার মাত্রাটাকে আমরা তাপমাত্রা দিয়ে প্রকাশ করতে পারি।
তারপরে আমরা কি দেখলাম, তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য। তো এই সংখ্যা থেকেই তো তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য পাওয়া যায়। তারপরে আমরা দেখছি তাপমাত্রার পরিমাপ কেন দরকার। বিভিন্ন কাজে আমাদের তাপমাত্রার পরিমাপের দরকার, তাই না? পরিমাপের জন্য একটা আদর্শ মান দরকার। এই জন্য আমরা কি বললাম, থার্মোমিটারের কথা বললাম। আবার পারদ থার্মোমিটার সম্পর্কেও কিন্তু আমরা জানলাম। পারদ থার্মোমিটারে কি হয়, পারদ ব্যবহার করা হয়, বাল্বের মধ্যে থাকে। তারপরে কি হয়, সেটাকে যদি আমরা অল্প একটু তাপ পাই, তাহলে থার্মোমিটারে কি বা থার্মোমিটারের পারদটা চলে আসে, সামনের দিকে চলে আসলে একটা নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে থাকে। তখন সেটা আমরা পড়ে নিয়ে বলতে পারি যে কতখানি তাপমাত্রা। আচ্ছা, তারপরে আবার দেখলাম কি, মানুষের তাপমাত্রা হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট। তার চেয়ে যদি বেশি তাপমাত্রা হয় তখন আমরা বলি যে তার জ্বর এসেছে, তাই না? তারপরে আমরা কি দেখলাম, তাপমাত্রা পরিমাপের স্কেল। তো তাপমাত্রা পরিমাপের জন্য স্কেলের জন্য আমরা একটা স্থিরাঙ্ক নির্দেশ করে নিয়েছিলাম, তাই না? একটা নিম্ন স্থিরাঙ্ক আর একটা হলো উচ্চ স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্কটা কি, যে বিশুদ্ধ বরফ গোল যে তাপমাত্রায় গলে যায় সেটাকে আমরা বললাম নিম্ন স্থিরাঙ্ক। আর বিশুদ্ধ পানি যে তাপমাত্রায় জলীয় বাষ্পে পরিণত হয় সেটাকে বললাম আমরা উচ্চ স্থিরাঙ্ক। সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে আমরা নিম্ন স্থিরাঙ্ক ধরেছিলাম 0 ডিগ্রি আর উচ্চ স্থিরাঙ্ক ধরেছিলাম 100 ডিগ্রি। সেলসিয়াস স্কেলটা ধরা হয়েছিল এবং মাঝখানের যে ভাগটা সমান 100 ভাগে ভাগ করা হয়েছিল এবং প্রতিটি ভাগকে বলা হচ্ছিল 1 ডিগ্রি সেলসিয়াস। তারপর ফারেনহাইট স্কেলে কি দেখলাম, উনি ফারেনহাইট ভদ্রলোক বিজ্ঞানী কী করলেন, উনি নিম্ন স্থিরাঙ্ক ধরলেন 32 ডিগ্রি আর উচ্চ স্থিরাঙ্ক ধরলেন 212 ডিগ্রি। আর মাঝখানের ভাগটাকে সমান 180 ভাগে ভাগ করলেন। তো এই ফারেনহাইট স্কেলটা আমরা সাধারণত জ্বর মাপার ক্ষেত্রে ব্যবহার করি। তারপর কি দেখলাম, দুইটা স্কেলের মধ্যে আমরা সম্পর্ক দেখলাম, তাই না? সম্পর্কের মধ্যে আমরা কি দেখলাম, যে একটা নির্দিষ্ট সমীকরণটা কি ছিল, C/5 = F - 32/9। এই স্কেলটা তোমার জানা থাকলে সেলসিয়াস বা ফারেনহাইট যে কোনো একটা তাপমাত্রা থাকলে কিন্তু আমরা আরেকটা তাপমাত্রাকে সেটাকে কি চেঞ্জ করে নিতে পারতেছি, তাই না? তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালোভাবে বইটা পড়ে নিবে এবং বইটা পড়বে ভালোভাবে। কোথাও কোনো বুঝতে সমস্যা হলে আমাকে জানাবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।